প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এবারের আয়োজন লিটল টানা পলিটিক্স প্লাসের অনুষ্ঠানে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে ইতিহাসের সেই শুভ মহেন্দ্রক্ষণের সঙ্গী হিসাবে সহযাত্রী হওয়ার একটা প্রচেষ্টার মধ্য দিয়ে। সবকিছু মিলিয়ে আমরা আসলে স্যাটেলাইট কি আপনারা জানেন, এবং বাংলাদেশের টেলিকমিউনিকেশন থেকে শুরু করে শিক্ষা, কৃষি, নানা ক্ষেত্রে এর অগ্রগতি থাকবে। আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আমাদের সঙ্গে যারা আছেন তাদের সাথে আমরা যুক্ত হব। আমরা শুরুতেই আমাদের সহকর্মী ওহিদুল হক তপু, তিনি জানিয়েছেন একটি প্রতিবেদন যে স্যাটেলাইট কিভাবে কাজ করে। আমরা একটু দেখে আমরা আলোচনা করব। মনে করুন বাংলাদেশ থেকে এই মুহূর্তে আপনাকে একটি ফোন করতে হবে কানাডায়। আপনি কি করবেন? হাতের মোবাইল ফোন থেকে কল করবেন বা স্মার্টফোনের কোনো অ্যাপ ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে ভিডিও কল করবেন। আজ থেকে 60 বছর আগেও এটি ছিল অকল্পনীয় বিষয়, কারণ বাংলাদেশ থেকে কানাডায় ফোন করতে হলে টেলিফোন লাইন টানতে হতো কম করে হলেও 10,000 মাইল, পার হতে হতো সাগর মহাসাগর, পাহাড় পর্বত। রেডিও সিগন্যালের মাধ্যমে পুরো পৃথিবীকে সংযুক্ত করার সবচেয়ে বড় বাধা ভূপৃষ্ঠের পাহাড় পর্বত এবং সাগর মহাসাগর। এরা টাওয়ার বা সাবমেরিন কেবল নেটওয়ার্ককে ব্যয়বহুল ও কষ্টসাধ্য করেছে। মহাকাশে অবস্থিত স্যাটেলাইট নেটওয়ার্ক স্থাপনের সবচেয়ে সহজ উপায়। ভূমি থেকে পাঠানো সিগন্যাল গ্রহণ করে স্যাটেলাইট, আবার ভূপৃষ্ঠে ফেরত পাঠায়। তবে কমলালেবুর মতো গোলাকার পৃথিবীকে একটি স্যাটেলাইট অন্তর্জালে বাঁধতে পারে না। পূর্ণাঙ্গ নেটওয়ার্কের জন্য দরকার পড়ে কমপক্ষে 3টি স্যাটেলাইট। কিভাবে কাজ করে স্যাটেলাইট? এর উত্তরটা জানতে হলে বুঝতে হবে মহাবিশ্বের নিয়ম। সে নিয়মের অংশ আমাদের সৌরজগৎ, যেখানে আছে চাঁদের মতো প্রাকৃতিক উপগ্রহগুলো। এই প্রাকৃতিক উপগ্রহ তত্ত্বের ভিত্তিতেই জন্ম হয় কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের। বায়ুমণ্ডলের বাইরে থেকেই মহাকাশের শুরু। বিজ্ঞানীরা হিসাব নিকাশ করে বের করেন একটি কৃত্রিম উপগ্রহ ঠিক কতটা দূরত্বে মহাকাশে অবস্থান করলে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করবে। আর সেই মতে ভিন্ন ভিন্ন দূরত্ব এবং কক্ষপথে স্থাপন করা হয় স্যাটেলাইট, ঘুরতে থাকে নির্দিষ্ট পথে বেঁধে দেয়া গতিতে। স্যাটেলাইট কারিগরিভাবে দুভাগে বিভক্ত: অ্যান্টেনা এবং পাওয়ার সোর্স। অ্যান্টেনা যোগাযোগ স্থাপনে ব্যবহৃত হয়, আর পাওয়ার সোর্স সচল রাখে পুরো কার্যক্রম। কাজের ভিত্তিতে স্যাটেলাইটের রকম ভেদ আছে। প্রধানত আবহাওয়া পর্যবেক্ষণ, যোগাযোগ ও সামরিক কাজে ব্যবহৃত হয় কৃত্রিম উপগ্রহ। নির্ভর করে স্যাটেলাইটের মালিক রাষ্ট্রের ইচ্ছা ও সক্ষমতার উপর। বর্তমানে পৃথিবী প্রদক্ষিণ করছে 2600টি স্যাটেলাইট। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের 528টি, রাশিয়া ও চীনের রয়েছে 100টি করে স্যাটেলাইট। এই এলিট ক্লাবের সবশেষ সদস্য বাংলাদেশ। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। মুক্তা ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে এর মধ্যে আবার একজন দর্শক আছেন, আমরা একটু দর্শকের ফোনটা একটু নিয়ে নিতে চাই। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি বিপ্লব রাজবাড়ী থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে এর থেকে আমার কৃষি কিভাবে লাভবান হবে, আর দ্বিতীয় কথা হচ্ছে আমার আর্মি, বিডিআর, এয়ারফোর্স, নেভি এবং পুলিশ তারা বাংলাদেশের প্রতিটি স্কোয়ার ইঞ্চ তাদের নজরদারিতে আনতে পারবে কিনা। মানে আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে এটা আমাদেরকে মানে লাইক এন গডস আই কিভাবে আমরা সবকিছু দেখতে পারবো। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। মুক্তা ভাই, একেবারে এই প্রশ্নটি কিন্তু আমি করতে যাচ্ছিলাম, বিশেষ করে কৃষির ক্ষেত্রে আমরা কি কি ধরনের বৈপ্লবিক পরিবর্তন দেখব। একটা হচ্ছে যে আমি এর আগেও আলোচনায় বলেছিলাম যে কৃষি ক্ষেত্রে একটা বড় ধরনের আমাদের মানে যেই পরিবর্তনটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আপনার ধরেন হলো এই আবহাওয়ার পূর্বাভাস। আমাদের যেহেতু আমরা দুর্যোগপ্রণ একটা দেশের মানুষ, প্রাকৃতিক দুর্যোগ আমাদের নানান কারণে আমরা আক্রান্ত হই। এরকম একটা ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস খুবই মানে অ্যাকুরেটলি আমাদের নাগরিকদেরকে দিতে পারবো, যে যাতে করে সে ফসলকে রক্ষা করতে পারে, তারপরে অন্যান্য বিষয়গুলি করতে পারে। এর বাইরেও আরেকটা যেটা আমাদের দর্শক যেটা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, সেইটার জন্য আমাদের এইটা দূরবর্তী স্যাটেলাইট দিয়ে হয়তো পারা যাবে না। আমাদের আরও মানে আমাদের তো বলছি এটা বঙ্গবন্ধু 1, আমাদের হচ্ছে আরও নিচু দিকে, যেমন ধরেন হচ্ছে লোয়ার স্পেস অরবিটে আমাদের আরও স্যাটেলাইট লাগবে, যেটা হচ্ছে একেবারে ছবি তুলে আপনার প্রতিরক্ষার জন্য যে বিষয়গুলি ব্যবহৃত হয় সেটার জন্য আমাদের এইটা দিয়ে সেই আকাঙ্ক্ষা পরিতৃপ্ত হবে না। তবে কৃষিক্ষেত্রে এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যেমন ধরা যাক আমাদের হাই স্পিড ব্যান্ডউইথ, এবং বিশেষত ধরেন দুর্গম অঞ্চলগুলিতে যেখানে আমরা আমাদের ফাইবার অপটিক বসাতে পারছি না, আমাদের প্রতিবেদনে একটা জায়গায় একটু বোঝার সমস্যা আছে। আমাদের
ফাইবার অপটিক সাশ্রয়ী, সস্তায় হয়, কম দামে করা যায় স্যাটেলাইটের চেয়ে কম দামে। কিন্তু আমি আগের অংশে যেটা বলছিলাম যে ধরা যাক আমার দুর্গম অঞ্চলে একটা মানুষের জীবন মরণের যেখানে ইস্যু, তার প্রাণ রক্ষা, সেই প্রাণ রক্ষার ক্ষেত্রে আমার কত টাকা ব্যয় হলো সেটা কিন্তু ক্যালকুলেট করাটা আমাদের বুদ্ধিমত্তার কাজ হতে পারে না। একইভাবে ধরা যাক কোনো কারণে আমাদের নানান কারণে আপনি জানেন যে প্রায়শই আমাদের এই কেবলগুলি কাটা পড়ে, আমাদের এই যে ফাইবার অপটিক সারা দেশে যে বসিয়েছি সেখানে নানান কারণে কাটা পড়ে। এর মধ্যে আবার প্রাকৃতিক দুর্যোগের সময়ও কিন্তু এটা বন্ধ হতে পারে। এই সময়গুলিতে আমাদের রিডান্ডেন্ট সাপোর্ট দেওয়ার জন্য আমাদের যে স্যাটেলাইট সেটা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে আমাদের এই বিষয়গুলিতে সহায়তা করতে পারে। তো সেই জন্য আমাদের হাওর অঞ্চল, পার্বত্য অঞ্চল, এরকম যেগুলি জিওগ্রাফিক্যালি মানে চ্যালেঞ্জ এরিয়াগুলি আছে, সেই চ্যালেঞ্জ এরিয়াগুলিকে আপনার যদি মানে ন্যায় বিচার করতে হয়, মানে ওদেরও জন্য তো আমরা ঢাকা শহরের একদল মানুষ নিয়ে তো বাংলাদেশ না, যেই মানুষটার যেই এই মুক্তিযুদ্ধের মাধ্যমে যেই আমাদের স্বপ্ন ছিল যে সকলের জন্য একটা সাম্য একটা ব্যবস্থা করা, অন্তত সরকারের সেবাগুলি তারও যে অধিকার, সেই অধিকারগুলির মধ্যে কিন্তু এই প্রযুক্তিগত কারণে আমরা একটা বঞ্চনার মধ্যে তারা আছে, প্রাকৃতিক দুর্যোগ বা হচ্ছে জিওগ্রাফিক্যালি চ্যালেঞ্জ এরিয়ার মানুষগুলি এই আমাদের সুবিধাগুলি থেকে বঞ্চিত। শেখ হাসিনা সরকার যেটা করতে চায় যে সকলের জন্য একটা ন্যায্যতা, আমাদের যেই এই স্বাধীনতার ঘোষণাপত্রে যেটা মূল লক্ষ্য ছিল যে একটা ন্যায্যতা করা, এবং সেটাই হলো একটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, মানে একেবারে সকলের জন্য আমাদের সাধারণ মানুষ প্রান্তিক অঞ্চলে দুর্গম অঞ্চলে যারা আছে তারা যাতে আমাদের স্বাধীনতার সুফল থেকে, তথ্য প্রযুক্তির সুফল থেকে, ডিজিটাল বাংলাদেশের সুফল থেকে বঞ্চিত না হয়। এই একদিনের জন্য যদি কেউ একজন বঞ্চিত হয় সেটাও কিন্তু আমাদের যেই স্বাধীনতার আমাদের যেই মূল চেতনা সেটার থেকে কিন্তু একটা ব্যত্যয় ঘটে, মানবাধিকারের ক্ষেত্রে একটা ব্যত্যয় ঘটে। সেই জন্য সেই জায়গা থেকে যদি বিবেচনায় নেন যে আমাদের চিকিৎসা সেবাকে যদি উন্নত করতে হয়, ধরা যাক আমাদের পার্বত্য অঞ্চল, আমাদের হাওর অঞ্চলে, সেখানে যদি আমি টেলিমেডিসিন করতে চাই, সেই টেলিমেডিসিন করতে চাইলে এমনকি আমাদের আগে আপনার যে ডায়াল আপ ইন্টারনেটের কথা নিশ্চয়ই মনে আছে, আমাদের বর্তমান যে প্রযুক্তি আমরা ব্যবহার করছি, আগে যে ডায়াল আপ প্রযুক্তির মধ্য দিয়ে করতাম টেলিফোনের মাধ্যমে, একইভাবে আমরা যদি কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যে সমস্ত এলাকায় আমরা ফাইবার বসাতে পারিনি, ফাইবার বসানো না পারে, সেখানে যদি আমরা ভিসেট বসাই, সেই ভিসেটকে টার্মিনেট করে আমরা যদি ধরেন এখন যেরকম রাউটার দিয়ে রাউট করে ওইখান ওয়াইফাই জোন করি, একই রকমভাবে কোনো একটা জায়গায় ভিসেট বসিয়ে কিন্তু একটা নির্দিষ্ট দুর্গম অঞ্চল, সেই দুর্গম অঞ্চলে আমি ব্যান্ডউইথটা পৌঁছাতে পারি। তাহলে একটা ইন্টারনেটের ব্যান্ডউইথ যাওয়া মানে তাহলে হচ্ছে যে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর জন্য সব ধরনের পাবলিক সার্ভিসেসের সমূহ, এডুকেশন, হেলথ কেয়ার, এগ্রিকালচার, তারপরে হচ্ছে আপনার এই সুশাসনের বার্তা, একটা ধরেন হচ্ছে পরোক্ষভাবে যেটা আমাদের দর্শক যেটা জানতে চেয়েছেন যে ছবি তুলে নির্ভীরভাবে সেই বিষয়টা পরিতৃপ্ত না হলেও ধরা যাক হচ্ছে দ্রুততম সময় তথ্যের মাধ্যমে, তথ্যটা পৌঁছানোর মাধ্যমে এবং সেই লোকটার বার্তাটা জেনে তাকে দ্রুত SOS সাপোর্ট দেওয়ার জন্য, তাহলে কিন্তু ইন্টারনেটের সুযোগটা যদি সে পায়, আজকে দেখেন সামাজিক যোগাযোগের মাধ্যমে যখন কোনো একজন মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়, সারা দেশের মানুষের জিওগ্রাফিক্যালি কোথায় বসে আছে সেটা ইম্পর্টেন্ট না, সে যখন তার প্রতি সমর্থন যোগায়, সমর্থন যোগানোর পর সরকারের উপর একটা চাপ তৈরি হয় কিংবা একজন দুর্বৃত্তের উপর একটা চাপ তৈরি হয়। তো এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই আইন শৃঙ্খলা উন্নয়ন ঘটানো কিংবা কোনো একটা দুর্গম অঞ্চলে ত্রাণ সহায়তা পৌঁছানো কিংবা একটা হলো শিক্ষার কোয়ালিটি এডুকেশন পৌঁছানো, যেমন ধরা যাক আমাদের এই দুর্গম অঞ্চলগুলিতে ভালো শিক্ষক পাওয়া মুশকিল, আমরা যদি ভালো স্কুলের যে সমস্ত শিক্ষকের কন্টেন্ট উনি যেইভাবে লেকচারটা দিচ্ছে, সেই লেকচারটার যদি একটা অডিও ভিডিও ক্লাস ওখানে পাঠানো যায় কিংবা দূরে থেকে এই শিক্ষকই ওখানকার জন্য ধরেন হচ্ছে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাকে যদি সেই ক্লাসগুলি নেওয়ার সুযোগ তৈরি করা যায়, সেই কাজগুলি কিন্তু করা সম্ভব। এই যে সম্ভব সেটাই আমাদের এই আগামী দিনে যেই এই স্যাটেলাইটে এখন বলা হচ্ছে প্রায় 40 ধরনের নাগরিক সেবা আমরা পেতে পারি, এবং 40 ধরনের নাগরিক সেবার মধ্য দিয়ে একটা হচ্ছে যে এই সময়ের মধ্য দিয়ে আমরা এই কাজটা করতে যে প্রচুর আমাদের ব্যয় হচ্ছে, দুর্গম অঞ্চলে তথ্য পৌঁছানো তাদের পাওয়ার জন্য আমাদের ব্যয় অনেক বেশি ব্যয় হয়, আমাদের তাদের কাছে সেবা পৌঁছানোর পাশাপাশি আর একটা যেটা হচ্ছে যে আমরা যেই এই আমাদের প্রায় 40 সামর্থ্যের যেই ক্যাপাসিটি আমরা যে তৈরি করছি, তার মানে 20 ইউনিট আমরা নিজেদের দেশের জন্য যদি ব্যবহার করি, তার বাকি যে 20 ইউনিট সেটা আমাদের প্রতিবেশী দেশগুলির জন্য সরকার ইতিমধ্যে যে আলোচনাগুলি করছে, সেটা আমাদের কিন্তু ব্যবসা সফলেরও একটা সুযোগ রয়েছে। আমরা এখন হচ্ছে বিশ্বের 57তম দেশে পরিণত হতে যাচ্ছি যারা মানে এই স্যাটেলাইট প্রযুক্তির মধ্যে পৌঁছেছে।
এখনো পর্যন্ত আমাদের অনেকগুলি দেশ, আমাদের আশেপাশেরই অনেকগুলি দেশ, যেমন ধরেন নেপাল, ভুটান, মায়ানমার থেকে শুরু করে অনেকগুলি দেশ এই পর্যায়ে কিন্তু যায়নি। আমরা চাইলে পরে আমাদের এই জায়গাগুলির ক্ষেত্রে যাদের সঙ্গে আমাদের সঙ্গে মিলবে, আমাদের এই ক্ষেত্রে তাদের সঙ্গে আমরা কিন্তু এই শেয়ার অ্যাক্সেস পয়েন্ট করে তাদের সঙ্গে আমরা এই স্যাটেলাইট, যেমন করে আমরা এতদিন অন্যেরটা নিয়ে, অন্যের স্যাটেলাইটের মাধ্যমে তথ্য নিয়ে আমরা ব্যবহার করতাম, আগামী দিনে আমাদের চেয়ে যারা অন্যরা যারা নেয়নি তাদের কাছে আমরা কিন্তু এই বিষয়গুলি বেচেও আমরা আমাদের এই মানে বাণিজ্যিকভাবেও সফল হতে পারি। একটা বিষয় যেমনটা আমাদের এই যে বিপ্লব রাজবাড়ী থেকে যে প্রশ্নটি এসেছিল তারই প্রশ্নের একটি সূত্র ধরে, বিশেষ করে কৃষিতে আগাম তথ্যের ব্যাপারটা নিশ্চয়ই আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে নিউজিল্যান্ড কিংবা অন্যান্য জায়গার তাদের কাছে কিন্তু আমাদের এই আবহাওয়ার ফোরকাস্টের জন্য নির্ভর করতে হয় এবং তারা কিন্তু জানান এবং অনেক সময় তারা পরিষ্কারভাবেই আমাদের জানায়, আমরাও হয়তো সেটা অত গুরুত্বের সঙ্গে দেখি না। কিন্তু আমাদের এই বছর ধানের উৎপাদন কি পরিমাণ বাড়তে পারে বা কি পরিমাণ কমতে পারে, কিংবা হাওর অঞ্চলের যে আবহাওয়া বৃষ্টিপাতের পরিমাপটা কি হওয়া উচিত, কিংবা প্রতিদিন বজ্রপাতে অসংখ্য মানুষ মরে যায় এবং সেই বজ্রপাতের কত ধরনের বজ্রপাত হতে পারে, কোথায় কোথায় হবে, এই চিত্রগুলো কিন্তু ইতিমধ্যেই উন্নত বিশ্ব স্যাটেলাইটের চিত্রের মাধ্যমেই কিন্তু সমাধান করে থাকে। মুক্তা ভাই, এই ব্যাপারটা তো আমরা আসলে করতে পারি না। দেখুন, মানে একটা হচ্ছে যে প্রকৃতির উপরে, মানে প্রকৃতির যেই স্বাভাবিক প্রক্রিয়া চলমান সেইটার মধ্য থেকে মানুষকে প্রকৃতির মধ্যে থেকে নিজেদেরকে নিরাপদ রাখার জন্যই কিন্তু প্রযুক্তি। এই যে প্রযুক্তি, আপনি বজ্রপাতের কথা বললেন, প্রাকৃতিক জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় কিংবা হচ্ছে ভূমিকম্প, এই জাতীয় যে প্রাকৃতিক দুর্যোগগুলি হয় সেই সমস্ত জায়গার আগাম পূর্বাভাস পাওয়া একটা বিরাট রকমের কিন্তু প্রাণনাশের ঝুঁকির ক্ষেত্রে বাঁচানো সম্ভব হয়। দেখুন, আর একটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা একটা ব্যাপার। আমাদের সরকার কেন এই বিষয়গুলির সাথে গুরুত্ব দেয় সেটা বারবারই কিন্তু আনতে হবে। আমি যেটা বলছিলাম যে আপনার মনে আছে যে এই 91 সালে বাংলাদেশে যে ঘূর্ণিঝড় হয়েছিল কিংবা 70 সালে বাংলাদেশে যে ঘূর্ণিঝড় হয়েছিল, সেই সময়, সেই দুটার সময় 70 সাল এবং 91 সালে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছিল। কারণটা কি? এই দুটা সরকার, একটা হচ্ছে 70 সালে পাকিস্তান সরকার, বাংলাদেশের মানুষের প্রাণহানি হলো কি হলো না তাতে কিছু আসে যায় না, আর 91 সালে বিএনপি সরকার, তাদের হচ্ছে এই বাংলাদেশের মানুষের প্রতি মমত্ব বা এই জাতীয় বিষয় কি করণীয় যায় সেই বিষয়গুলি বিবেচনা ছিল না জন্যই দেখেন এতগুলি মানুষের প্রাণহানি ঘটেছিল। আর আওয়ামী লীগ সরকার, এই বঙ্গবন্ধু কন্যা, এই বিষয়গুলি আপনি দেখেন, আমাদের বঙ্গবন্ধুর কন্যার সময় কতগুলি প্রাকৃতিক দুর্যোগ আমরা মোকাবেলা, আমরা আইলা, সিডোরের মতো বড় বড় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেছি এবং সেইগুলির করেছি এই আগাম পূর্বাভাসগুলি সংগ্রহ করে, এবং শুধু আগাম পেলেই হয় না, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। এই লক্ষ লক্ষ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা, এটা কিন্তু চারটিখানি কথা না। মাত্র ইমিডিয়েটলি আমরা কিন্তু অন্যের ধার করা স্যাটেলাইটের তথ্য দিয়েই এটা জানা মাত্রই পুরো সরকার ব্যবস্থাকে, উপকূলীয় অঞ্চলের পুরো সরকার ব্যবস্থাকে শেখ হাসিনা অ্যাক্টিভ রেখেছিলেন। এবং উনি ওই এই সম্প্রতি যেটা পার করলাম আমরা, সে সময় উনি দেশের বাইরে ছিলেন। সারা রাত বাংলাদেশের মানে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো এবং সারা দেশের উপকূলীয় অঞ্চলের জেলা প্রশাসক সারা রাত জেগেছিল এবং সারাটাক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী বাইরে থেকে এই তথ্যগুলি মনিটর করেছে। এখন দেখেন, এটা ছিল আমাদের এর আগে অন্যের ভাড়া করা স্যাটেলাইট থেকে তথ্য নিয়ে কাজ করতে পেরেছিলাম এবং সেটার ক্ষেত্রে বিলম্ব হয়, দেরিতে পাই। আর আমাদের নিজেদের সক্ষমতা থাকার কারণে এটা দ্রুততম সময় নিয়ে দ্রুততম প্ল্যানিং করা, এবং সেই কারণেই যেহেতু আওয়ামী লীগ সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে মানুষের জীবনমান উন্নয়ন করা, এবং যেই কারণে হচ্ছে যে একটা আত্মমর্যাদাশীল জ্ঞানভিত্তিক সমাজের কথা আমাদের প্রিয় নেত্রী বারবারই বলেন যে আমরা একটা জ্ঞানভিত্তিক সমাজের, অ্যান্ড জ্ঞানভিত্তিক সমাজের জন্য সারা পৃথিবী যখন মহাকাশে বিচরণ করবে, বাংলাদেশকে তো আর আমি মানে ওই পর্যায়ে যেটা হলো যে সাবমেরিন কেবল যুক্ত হলে নাকি আমাদের দেশে তথ্য পাচার হয়ে যাবে, এরকম যে একটা কুপমণ্ডকতা, এরকম একটা কুপমণ্ডকতা থেকে তো বাংলাদেশের বিজ্ঞান চর্চা হতে পারে না। এবং সেই কারণে আমাদের প্রিয় নেত্রী যেমন করে হলো আমাদের এই সবুজ বাংলার সাথে এই আমাদের হলো সুনীল বাংলাকে যুক্ত করেছেন। সমুদ্র বিজয়, বঙ্গবন্ধুর করা আইন দিয়ে, আইনি লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে একটা বিরাট এই যে ব্লু ইকোনমিতে, এখন ব্লু ইকোনমিতে যেতে গেলে আমাদের সমুদ্রের তলদেশটা জানতে হবে। সমুদ্রের তলদেশের জন্য কিন্তু আমাদের নৌবাহিনী সক্ষমতা তৈরি করার জন্য উনি সাবমেরিন নিয়ে এসছেন। একইভাবে হচ্ছে এর আগের আলোচনায় বলছিলাম যে আমাদের সারা বিশ্বের সক্ষমতা দেখানোর জন্য দেখেন, নিজের অর্থায়নে যখন বিশ্বব্যাংক আমাদের সঙ্গে নানান অজুহাতে চলে গেল, নিজের অর্থায়নে এই পদ্মা সেতু নির্মাণ করা, আমাদের পরমাণু যেখানে হচ্ছে
বিভিন্ন দেশ পরমাণু দিয়ে মানুষ মারার জন্য ব্যবস্থা করে, আমরা সেখানে আমাদের প্রিয় নেত্রী পরমাণু শক্তি ব্যবহার করে সস্তায় যাতে আমাদের দেশের জনগণ বিদ্যুৎ পায়, এবং বিদ্যুতের কারণে আমাদের এর আগে যেটা হচ্ছে যে যেই ৩,৫০০ মেগাওয়াটের উত্তরাধিকার সরকার যে রেখে গিয়েছিল, সেখান থেকে আমাদের যে উত্তরণ করলেন ৯৬ সালে সরকার আসার পর, এবং উনি যেটা রেখে গেলেন ৪.৫, আবার পরের বার কিন্তু বিএনপি সরকার ওটাতে বাড়ানো তো দূরের কথা, আরো কমিয়ে ফেললো। এবং সে যে ২০০৮ থেকে এবং এই পর্যন্ত আমাদের যে ১৬,০০০ মেগাওয়াটের যে উত্তরণ, ১৬,০০০ মেগাওয়াটের উত্তরণ, এবং এর পাশাপাশি পারমাণবিক বিদ্যুৎকে দিয়ে আমাদের যে ২০২১-এর মধ্যে একটা উন্নত মধ্যম আয়ের দেশ এবং ৪১ একটা উন্নত বাংলাদেশ, ৪১ উন্নত বাংলাদেশ করতে গেলে, একটা জ্ঞানভিত্তিক সমাজ করতে গেলে আমাদের দেশের তরুণদের একটা স্বপ্ন বড় করা দরকার। এবং এই স্বপ্নকে বড় করার জন্য আমাদের সাপনিক নেত্রী, উনি এই মানে এই বাংলাদেশের মানুষকে উচ্চতায় নিয়ে যেতে গেলে সেই যে মহাকাশে যেতে হবে, সেই মহাকাশে বাংলাদেশের এই যাত্রা, এবং এই আজকে আমরা আগের আলোচনায় জানছিলাম যে যেই মানে স্পেস থেকে আমাদের মহাকাশ যাত্রাটা আর কিছুক্ষণ পরে যে যাত্রা শুরু করবে, এই যাত্রার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলাদেশ, যে স্বপ্নের বাংলাদেশ সোনার বাংলাকে আমাদের প্রিয় নেত্রী বলছেন যে ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে মহাকাশে বিচরণ করা, এবং সারা বিশ্বের মানুষ, আজকে আপনি আগের আলোচনায় বলছিলেন যে আজকে সারা পৃথিবীর গণমাধ্যম, হ্যাঁ, সারা পৃথিবীর গণমাধ্যমে এই যে বাংলাদেশের এই নিউজ, তার মূল্য কত? এটার যদি বাংলাদেশের এই বিষয়গুলি যে প্রচার করতে হতো, সেটা যদি অ্যাডভার্টাইজমেন্ট করতো, তার বিজ্ঞাপনের মূল্যটা কত? তো এই যে একটা দেশকে, আপনি এর আগে আলোচনায় বলছিলেন যে হেনরি কিসিঞ্জারের বারবার আলোচনা আনছিলেন যে কিরকম ভাবে একটা এই আমাদেরকে এই তুচ্ছ তাচ্ছিল্যের জায়গায় যে বিশ্ববাসী দেখতো, আজকে সেই বিশ্ববাসী বাঙালিকে দেখতে হলে মাথা উঁচু করে দেখতে হবে। এবং আপনি দেখেন যে বঙ্গবন্ধু, আজকের দিনে বঙ্গবন্ধুকে বারবার মানে আমাদের যেই কারণে স্মরণ করতে হয়, উনি কি ঠিকভাবে বুঝতে পেরেছিলেন যে পাকিস্তানের সাথে থাকলে আমাদের এই উপরে ওঠা তো দূরের কথা, আমাদের বৈষম্য এমন একটা জায়গায় নিয়ে যেতে থাকবে, আমরা একটা দাসে পরিণত হব। এবং আজকে দেখেন বঙ্গবন্ধু নিশ্চয়ই স্বর্গ থেকে এটা দেখতে পাচ্ছেন এবং আশীর্বাদ করছেন যে তার কন্যা বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে তিনি সত্যি সত্যি সেই সময় যে স্বপ্ন দেখেছিলেন, এবং সেইটার মাঝখানে নানান রকমের প্রতিকূলতা, ঝড় বিক্ষুব্ধর মধ্যে সামরিক শাসনের কারণে আমরা যেই জায়গাটা পিছিয়ে গিয়েছিলাম, আজকে নিশ্চয়ই বঙ্গবন্ধু স্বর্গ থেকে আমাদেরকে আশীর্বাদ করছেন যে তার কন্যা বাংলাদেশের জনগণকে ঠিকই তিনি যেই লক্ষ্য দেখেছিলেন, যেই স্বপ্ন দেখেছিলেন। কেননা আমি বারবার যেই কথাটা সবসময় বলি যে বঙ্গবন্ধুর কন্যা কেবলমাত্র তার রক্তের উত্তরাধিকার না, তিনি যে তার আদর্শের উত্তরাধিকার। সেই কারণে তার যেই স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলার স্বপ্নকে তিনি পূরণ করবার জন্যই কিন্তু আজকে নিরলসভাবে কাজ করে বাঙালি জাতিকে সেই উচ্চতায় নিয়ে গেলেন। জি মুক্তা ভাই, একটু থামাতে হচ্ছে আপনাকে। আমরা নিচ্ছি অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, যখন ফিরবো তখন আরো অনেক তথ্য, আরো অনেক বিষয়গুলো নিয়ে ফিরবো। প্রিয় দর্শক, থাকুন এটি নিউজের সঙ্গে, ফিরছি এক্ষুনি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি লিটল টাটা পলিটিক্স প্লাসে। আমরা ডক্টর জাফরুল্লাহ স্যারের কাছ থেকে শুনবো যে স্যার, স্বাস্থ্য সেবার মান এবং দুর্গম এলাকায় স্বাস্থ্য সেবা দিতে এর কিন্তু কোনো জুরি নেই এই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর। তো সামগ্রিক বিষয়টি আপনার কাছে কি মনে হয়? এখানে এই সবগুলি মেশিনের এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আমাদের। আজকে আমরা আন্তর্জাতিক এই বৈজ্ঞানিক যুগে প্রবেশ করলাম, কিন্তু এই সব মেশিনের একটা ডিফেক্ট আছে, যেটা বার্টলট বলেছেন, জার্মান লেখক। বলছে, জেনারেল, তোমার ট্যাঙ্ক একটা বিরাট মাইটি মেশিন, এই সব ধ্বংস করতে পারে, যে কোনো দিকে যেতে পারে, কিন্তু এর বড় ডিফেক্টটা হলো এটা চালনা করার জন্য একটা মানুষের দরকার হয়। তো এই ক্ষেত্রেও আমার এই সেবাটা পৌঁছাতে হলে একটা মানুষ দরকার, মানুষগুলির একটা সহমর্মিতা থাকতে হবে, জনগণের প্রতি ভালোবাসা থাকতে হবে। এই জিনিসটা আমাদের দেশে আমার মাননীয় প্রধানমন্ত্রী খুব ভালো করে জানেন, বুঝেন, কিন্তু উনার এত বড় দল, উনার কথা কেউ শুনে না, উনার কথা কেউ শুনে না, এরাও শুনে না, উনার স্বাস্থ্যমন্ত্রীও শুনে না। এটা ব্যাপারটা উনি কিন্তু একদম সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। প্রত্যেকটা ডাক্তার, নবীন ডাক্তারকে 1 বছর ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারে থাকতে হবে। তাহলে সেখান থেকে তার জীবনটা শুরু হবে। তা ওখান থেকে করার পরেই
সে তারপরে অন্য উচ্চশিক্ষায় যাবে। এটা করা একদম সহজ কাজ, কিন্তু আজকে পর্যন্ত কেন এটা করলে না আমি এটা জানি না। প্রধানমন্ত্রী গত মাস 3 আগেও বলেছেন যে ঢাকা শহরে যানজট, ডাক্তার জট হয়ে গেছে, এদের থেকে কিছু ডাক্তারকে গ্রামে পৌঁছাও। আমার মন্ত্রী মহোদয় 106 জনকে একদিনে বদলি করে দিলেন, তারপরে আর ওনার মুখ দিয়ে শব্দ বাইরে না। এরা গেছে, যায় নাই, জেলে গেছে না খালেদা জিয়ার পিছনে যোগ দিছে, কোনো কিছুর জবাব নাই। এখানে আমি বলি, আমরা প্রধানমন্ত্রীর যে জিনিসটাকে, উনি কিন্তু একদম সঠিক। এর সাথে একটু যোগ করতে হবে, আমি একটু যোগ করি, যোগ করতে হবে মনোবৃত্তি বদলার যে মেডিকেল ছাত্রদেরকে 1 মাস করে প্রতি বছর গ্রামে কাটাতে হবে। আজকে আমি অর্থমন্ত্রীকে বলেছি যে আপনি অনুগ্রহ করে কেবল 2500 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং প্রত্যেকটা ইউনিয়ন সেন্টারে করে দেন। এটা করার জন্য সারা 1000 সেন্টার যদি করতে হয় আমাদের খরচ পড়বে 1000 কোটি টাকার কম, কিন্তু দেশের বেনিফিট হবে এত বেশি। ওই ডাক্তাররা প্রথম দেখবেন, আর একটা হচ্ছে জিপি সিস্টেম করেন, ওরা দেখে অধিকাংশ রোগের চিকিৎসা জেনারেল প্র্যাকটিশনার করে দিতে পারবেন, না হলে রেফার করে পাঠাবেন। আর অনুগ্রহ করে ঢাকা মেডিকেল কলেজে এবং বিএসএমইউতে আর বিল্ডিং তৈরি করেন না। এইখানে বৈশা এই বাজারকে, এটা এমন যানজটে কেউ বাঁচবে না, বরঞ্চ বিএসএমইউর যেমন নিউরোসায়েন্সের বাংলাদেশ গভর্নমেন্ট এত সুন্দর একটা সেন্টার করেছে, ওখানে যাবে সবাই, এখানে থাকার কোনো দরকার নেই। স্যার একটা বিষয়, যেমন আমরা কমিউনিকেশনের যে আধুনিক প্রযুক্তির মধ্যে আমরা ঢুকছি, বিশেষ করে মুক্তা ভাই বলছিলেন যে দুর্গম অঞ্চলে নারী স্বাস্থ্য, শিক্ষা, এই জায়গাগুলোকে কিন্তু নতুনভাবে ভাবার সুযোগ এসছে, যেমনটা আপনারা বলছিলেন। এবং এখন স্যাটেলাইট, নিজস্ব স্যাটেলাইট হওয়ার কারণে কমিউনিকেশন ব্যয়টিও কিন্তু কম হবে মুক্তা ভাই, আমি যদি ঠিক বলে থাকি। এটি একটি দিক। অন্যদিকে এখন তো সময় এসছে যে নতুন নতুন পরিকল্পনা, যেমন আপনার গণস্বাস্থ্য, সেখান থেকে একজন রোগীকে আপনি চিকিৎসাটি দিচ্ছেন এবং এই স্যাটেলাইটের মাধ্যমে, কিংবা প্রত্যন্ত অঞ্চলে আপনার এখানে না সেই সুযোগটি কিন্তু পাবে। সেটি কি তাহলে বৈপ্লবিক পরিবর্তন ঘটাবে না চিকিৎসা বিজ্ঞানে? কতগুলি জায়গায় স্থানীয়ভাবে দেওয়া যাবে, কতগুলি সবকিছু স্থানীয়ভাবে দেওয়া যাবে না। তবে মনে করতে হবে অন্য জায়গায় যেতে হবে, তার জাতীয় সংখ্যা খুব কম। এখন অপ্রয়োজনে তার ঢাকায় আসে। ঢাকা মেডিকেল কলেজে আপনি যদি খোঁজ নেন, এত রুগীর ভিড়, ভালো চিকিৎসা পায়। আমি কিন্তু ওদের সরকারি হাসপাতালের প্রশংসাই করি, কিন্তু তার কমপক্ষে মিনিমাম হলো 50% রুগীর ঢাকা মেডিকেল কলেজে আসা উচিত হয়নি। এরা ইউনিয়ন পর্যায়ে চিকিৎসাটা পেত, উপজেলা ডিস্ট্রিক্টে তো হয়েই যেত। এই যে রেফারেল, একদিকে যানজটের ভিড় কমতো, তার খরচ কমতো, তার ডাক্তারের বিরুদ্ধে ক্ষোভ কমতো, আমাদের সেবা। আবার ওপর দিকে এই যে স্যাটেলাইট, এর ফলে আমরা অনেক বেশি দুর্যোগের খবর দিতে পারবো। আজকে উড়িষ্যার অথবা পাহাড়ি অঞ্চলের আমরা তাড়াতাড়ি করা যাবে। এটার ফলে আমাদের টেলিমেডিসিনের কথা বলছিল, এই সবগুলির উন্নতি হবে। তবে মূল কথা কিন্তু, আবার আমি বলি প্রধানমন্ত্রীর কথাটাই ঠিক, ওখানে স্থানীয়ভাবে একজন ডাক্তারকে থাকতে হবে যে বাতি চালাইতে পারে, যা দেখে লোকে বুঝবে এখানে একটা ডাক্তার সাহেব আছেন, একজন লোকের কাছে কথা বলতে পারবে। এইসব জিনিসের উন্নতি করার জন্য স্থানীয় পর্যায়ে আমাদের এখন অবস্থা এসছে, আমরা প্রতিটি জায়গায় একজন ডাক্তার দিতে পারি। সরকার, স্যার আমি আসবো, আমার ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছে ছোট্ট বিরতি, এটি নিজের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন নিটো টাটা পলিটিক্স প্লাস। আমরা বিরতির আগে যে জায়গাগুলোতে ছিলাম এবং সামগ্রিক অর্থে মানুষের কল্যাণ যদি প্রধান বিষয়টি হয়, তাহলে মুক্তা ভাই যে জায়গাটিতে এসছি, যে আসল 40টি সেবা খাতের কথা আমরা কিন্তু বারবার শুনছি, এবং সেই জায়গাগুলোতে ভর করে আমাদের যে কাঙ্ক্ষিত টার্গেট, বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাওয়া, সেই জায়গাটার একটা সুফল কিন্তু প্রান্তিক মানুষ পাবে। আপনার কি মনে হয়? আমি একটু ওই যে জাফরুল্লাহ স্যার যে জায়গাটা শেষ করলেন, সেই জায়গা থেকে একটু বলতে চাই যে একটা কিন্তু ঠিক, উনি একটা জিনিস খুব মার্ক করছেন ঠিক, যে মানে এই টেকনোলজি কিন্তু হিউম্যান বিং এর রিপ্লেসমেন্ট হতে পারে না। টেকনোলজি হিউম্যান বিংকে
অ্যাড অন করবে, এগিয়ে দেয়। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে মানে সহায়তা করবে, সহায়ক ভূমিকা তৈরি করবে। তো আমাদের টেলিমেডিসিন করতে গেলেও কিন্তু মেডিকেল সায়েন্সের মিনিমাম জ্ঞান সম্পন্ন কিছু মানুষকে ওই প্রান্তে থাকতে হবে, যেই প্রান্তে আমি স্পেশালাইজড ডাক্তারি সেবা চাইবো, অপর প্রান্তেও তার ডায়াগনোসিসের ক্ষেত্রে ওই রোগী, ধরা যাক একটা লোকের পান খেয়ে জিহ্বা লাল হয়েছে। জি, আমরা মুক্তা ভাই, আমরা জাফরুল্লাহ স্যারের কাছে যেতে চাই, কারণ ইমাম স্যার ইতিমধ্যে চলে এসেছেন, তার কাছে একটু যাব। জাফরুল্লাহ স্যার, যে আসলে প্রযুক্তির যেহেতু মানে পরিপূরক নয়, কিন্তু তারপরও প্রান্তিক মানুষ সেবা পাবে, এটাই হচ্ছে বড় কথা। আপনার কাছে কি? আসলে যেটা কথা, যে কথা বলছিল, আসলে যন্ত্রপাতি আমার কাজে সহায়তা করতে পারে, ইমপ্রুভ করতে পারে, কিন্তু এটাকে যথাযথ, বিজ্ঞানে তো অনেক কিছু হয়েছে, এটা যদি সাধারণ মানুষের কল্যাণে না পৌঁছে তাহলে এই বিজ্ঞানের দরকারটা কি? আজকে সেই জন্যই আমি মনে করছি, আমি আবার একদম রিপিটেটিভ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় সেবার কেন্দ্রে একজন করে লোককে বসাতে হবে, একটা অন্তকে, যেই জন্যই প্রধানমন্ত্রী মনে করছে আজকে আমরা সব শহরবাসীরা সবকিছুর মালিকানা পেয়ে গেছি। কেন দুটা জিনিস, একটা সব ঢাকা শহরে হবে, সব আমাদের ছেলে মেয়েরা হবে। স্যার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাতেই কিন্তু এই স্যাটেলাইটের ক্ষেত্রে যেটা ঘটছে সেটা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের সক্ষমতা তৈরি হচ্ছে প্যারালাল। সেটা হচ্ছে আমাদের যে এই থ্যালাস অ্যালেনিয়ার যে টিম তারা কাজ করবে, আমাদের সক্ষমতা তৈরি করবে, এইসব তো হবে। কিন্তু এইটাকে যদি আজকে যদি আমি একটা অন্য উদাহরণ দিই, যেমন গার্মেন্টসের, দেখেন মেয়েরাই আমাদেরকে এই জায়গায় এনেছে। আজকে যে আমরা করতে পারছি, একেবারে শেষ পর্যায়ে আমি আধা মিনিটে শেষ করবো, এই 40 লাখ মহিলা আমাদেরকে পৃথিবীর কোন জায়গায় নিয়ে গেছে, কিন্তু যখন এইসব জায়গাতে এখন মোর অটোমেশন হচ্ছে, সেখানে মেয়েদেরকে বাদ দিয়ে আমি ছেলেকে দিচ্ছি। সেই জন্য বলছি ট্রেনিংটা মেয়েটাকেই দিতে হবে, ট্রেনিংটাকে মেয়েটাকে দিতে হবে, এই অটোমেশনের কাজটা যেন করতে পারে। আমরা আসলে ইমাম স্যারের কাছে একটু যেতে চাই, কারণ স্যার আছেন এবং আমরা একটু শুনবো। স্যার, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন এবং আপনি জানেন যে বাঙালি একটা ঐতিহাসিক মুহূর্তের মানে সহযাত্রী হতে যাচ্ছে, এবং আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের অসংখ্য মানুষ যারা দেশকে ভালোবাসে তারা কিন্তু আজকে রাত্র জেগে সেই ঐতিহাসিক দৃশ্যটি দেখবেন এবং সহযাত্রী হবেন। তো আমরা এই মুহূর্তে স্যার, আমার মানে মনে পড়ছে যে 1974 সালের 14ই জুন বেতবুনিয়া ভূ উপগ্রহ উদ্বোধন করতে গিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন যে যতই বাধা আসুক, দুর্যোগ আসুক, প্রযুক্তির উন্নয়নে জাতিকে এগিয়ে নিতেই হবে, যতই কষ্ট হোক, ইনশাল্লাহ সেই দিন আসবে এবং এই দিন, খারাপ দিন বাংলাদেশের কখনোই থাকবে না। স্যার, আপনি সামগ্রিক চিত্রটি কিভাবে দেখেন? আমার ব্যক্তিগতভাবে তো আমি খুবই গর্বিত, আর বঙ্গবন্ধু যেদিন বেতবুনিয়া গেছিলেন আমি তার সঙ্গে ছিলাম, আর বেতবুনিয়া সম্পর্কে আমি নিজেও খুব ভালো জানি। ওখানকার আমি একসময় জেলা প্রশাসকও ছিলাম পার্বত্য চট্টগ্রামের। সেই স্মৃতি থেকে এখন পর্যন্ত আজকে এসে আবার একটা এত বড় বিশাল ঘটনা ঘটতে যাচ্ছে, আমি তো নিজে যেমন গর্বিত, গর্বে আমার বুক ফুলে উঠছে। আমার দেশের মানুষ, আমার বাংলাদেশ একটি স্যাটেলাইটের অধিকারী হতে যাচ্ছে এবং একেবারে আধুনিকতম প্রযুক্তিতে প্রবেশ করতে যাচ্ছে, করেছে। এখন থেকে আর মাত্র কয়েক ঘন্টা পরেই এটি উৎক্ষেপণ হবে। আমি আজকে সন্ধ্যায় বঙ্গভবনে, গণভবনে একটি সভা ছিল, সেখানে অনেকেই ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী বারেবারেই উনি টেলিফোন পাচ্ছিলেন ফ্লোরিডা থেকে, ওখান থেকে তারা বলছিলেন যে কটার সময় হবে। তো মোটামুটিভাবে বোধ হয় ওখানকার সময়, আমেরিকান সময়, ফ্লোরিডার সময় ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম 4টের দিকে, তাহলে আমাদের এখানে রাত্রি 2টা হবে, এরকম সময়। আমি এর মধ্যেই অনেকের কাছে দেখছি, শুনছি, সাধারণ মানুষ, আমার বাসায় কয়েকজন আছেন, তারপরে গণভবনে দেখলাম, তারপরে আমার পরিচিত বেশ কয়েকজন টেলিফোন করলেন, সবাই এত উদ্গ্রীব হয়ে বসে আছেন যে এই রকম একটি গর্বের সময় তারা দেখবেন, একেবারে সরাসরি দেখানো যাবে ওখান থেকে। আর এর ফলে বাংলাদেশের সাধারণ মানুষের যে বিশাল উপকার হবে। আমরা তো ইতিমধ্যে ডিজিটাল যুগে প্রবেশ করেছি, আর সেখানে এর ফলে নিজেদের ক্ষমতায় আমরা নিজেরাই ক্ষমতা হব, বলিয়ান হয়ে নিজেদের জিনিসই দেখাতে পারবো। এবং তার সাথে সাথে আমরা এতদিন যে বিশাল খরচ করতাম, ব্যয় করতাম এই স্যাটেলাইটের অন্যের কাছে ভাড়া নিয়ে, সেটি তো বাঁচবেই। তার উপরে এখানে যে এটির যে ক্ষমতা, তাতে আরো অনেক দেশকে ইতিমধ্যেই আজকেই শুনলাম অনেক দেশ থেকে অনুরোধ এসছে, তারাও নিতে চাচ্ছেন, এর শরিক হতে চাচ্ছেন। এবং এটির যেহেতু মেয়াদ 15 বছর, সেজন্য দ্বিতীয়টির আবার লঞ্চিং এরও এখন থেকেই
তৈরি প্রস্তুতি নিতে হবে, সেজন্য আমাদের কাছে প্রস্তাব চলে এসছে। তো এর চাইতে বাংলাদেশের জন্য যে এত বড় স্বীকৃতি, যে এই দেশটিকে বাইরে জগতে পৌঁছে দেওয়া, বিশ্ব জগতে সকলে দেখবে যে এরকম একটি দেশ শুধু এখন উন্নয়নের একটি বড় সোপান পার হয়ে ঢুকেছে তাই নয়, সেখানে তারা প্রযুক্তির জগতেও একটি বড় অংশীদার। এইটাই আমাদের সকলের জন্য। আমি জাফরুল্লাহ সাহেবের কিছু কথা শুনলাম, ঠিক বুঝতে পারলাম না, তো আগের অনুষ্ঠান এর আগে দেখতে পারিনি, আমি রাস্তায় ছিলাম। তো রাস্তার থেকে আসার সাথে সাথেই আপনার লোকেরা পাকড়াও করলো। এখন আমি উনি বোধহয় বলছিলেন যে সাধারণ মানুষের কাছে এর ফলাফল এবং এটি যাতে পৌঁছে যায়, এর উপকারিতা অবশ্যই পৌঁছাবে, এটি সকলের জন্যই। এ তো আর আমরা তো এখন বাংলাদেশে যে পরিমাণ ফোন ব্যবহার করা হয়, মোবাইল ফোন, তার আপনারা জানেন তার সংখ্যা 14 কোটির মতো। ইন্টারনেটে কত বিশাল একটি সংখ্যা, আমাদের 7.5 কোটির মতো, 7.5 থেকে 8 কোটির মতো মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, এবং তার ব্যাপক সংখ্যক মানুষ সাধারণ, অতি সাধারণ মানুষ, রাস্তার মানুষ, দেশের গ্রামের মানুষ, মহিলাদের এখন যেরকম ভাবে মহিলারা ফোন ব্যবহার করেন, ইন্টারনেট ব্যবহার করেন, আপনারা জানেন ফেসবুক এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়া যেভাবে ব্যবহৃত হচ্ছে, তাতে তো সকলেরই আরো ব্যাপক হবে, সস্তা হবে। তো এখন সব দিক থেকে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার, তো একটি প্রশ্ন আপনার কাছে, যে আজকে বিশ্বব্যাপী মানে বাংলাদেশের যে ব্র্যান্ডিং, প্রত্যেকটি আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের এই খবরটি, মানে এই বিষয়টি আমাদের কতটা গর্বিত করে, এবং সেই বেতবুনিয়ায় বঙ্গবন্ধুর ভাষণে বঙ্গবন্ধু বলছিলেন, ভাষণটির লিখিত একটি অংশ আছে যে আত্মমর্যাদাশীল জাতি গঠনে আমাদের এগিয়ে যেতে হবে। এটি আসলে আত্মমর্যাদাশীল জাতি গঠনের বিষয় কিনা, যে আজকে বাংলাদেশকে অত্যন্ত মর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বে দেখে? আপনার কাছে কি মনে হয়? অবশ্যই আমাদের কতগুলো অনেক বিশাল অর্জন যেমন হয়েছে, যেমন আমরা এখন বৈদেশিক সাহায্য আমাদের অনেক কম নিতে হয়, প্রায় নিতে হয় না, এবং তার উপরে আমরা বড় বড় বিশাল বিশাল প্রজেক্ট করছি নিজেদের ক্ষমতায়, এবং সেই সঙ্গে আমরা নিজেরা এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটি, এটিও কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে, কাজে এত বড় অর্থায়নে নিজেরা করতে পেরেছি। এবং সেজন্য বঙ্গবন্ধু যে দূরদৃষ্টি নিয়ে দেখে বলেছিলেন সেদিন যে আমরা সামনের দিকে এগিয়ে যাব, বিজ্ঞান প্রযুক্তি নির্ভর বাংলাদেশ, এই কথাই তো আমরা বারে বারে বলে এসেছি। বিজ্ঞান প্রযুক্তি নির্ভর বাংলাদেশে এটি একটি বিশাল অর্জন এবং মস্ত বড় পদক্ষেপ। এজন্য এটি সমগ্র জাতির জন্য গর্বের, আমাদের সকলের জন্য গর্বের, এবং এটি যারা করেছেন তাদের সকলকে নিশ্চয়ই আমরা সকল বাংলাদেশের সকল নাগরিককে যেমন অভিনন্দন জানাবো, তেমনি এটির সঙ্গে পেছনে যারা সম্পৃক্ত ছিলেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে, তার এবং আমাদের তথ্য প্রযুক্তির উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, এবং আমাদের বিটিআরসি টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়, এর সকলে যার সঙ্গে, এবং এটি যারা তৈরি করেছেন সেই ফরাসি কোম্পানি, এবং যারা উৎক্ষেপণ করছেন ফ্লোরিডা থেকে, তাদের সকলকেই আমাদের পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ। এবং আপনাকেও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আয়োজন শেষ করতে চাই। ডাক্তার জাফরুল্লাহ, নাইমুজ্জামান মুক্তা, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আয়োজন শেষ করতে চাই। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি রাত 3:15 এবং পরের দিন 8:15 পুনঃ প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।